হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সিসি 3 পেপার থেকে দুটি গুরুত্বপূর্ণ 15 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব এবং এই দুটি প্রশ্নই তোমাদের মডিউল 1 থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখে নাও তোমরা প্রথম প্রশ্ন এবং তার অ্যান্সার। 1990-এর দশক থেকে ভারতের দলীয় ব্যবস্থার প্রকৃতি ও পরিবর্তনশীলতা বা সাম্প্রতিক প্রবণতাগুলি সম্পর্কে আলোচনা করো। প্রথমেই তোমাদের ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা লিখতে হবে। সেখানে কি লিখবে দেখো, 1990-এর দশক ছিল ভারতীয় রাজনীতির ইতিহাসে এক সন্ধিক্ষণ। এই সময়কাল থেকেই ভারতের দলীয় ব্যবস্থায় এক আমূল পরিবর্তন সূচনা হয়, যা স্বাধীনতার পরবর্তী 4 দশকের একদলীয় আধিপত্য বা কংগ্রেসি ব্যবস্থাকে ভেঙে দিয়ে বহুদলীয় গণতন্ত্রের পথ প্রশস্ত করে। প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী রজনী কোঠারির ভাষায় এই সময়কালটি ছিল ভারতীয় গণতন্ত্রের এক নতুন অধ্যায়, যেখানে সামাজিক ও রাজনৈতিক ক্ষমতার বিকেন্দ্রীকরণ ঘটতে শুরু করে। তারপর হচ্ছে দেখো, 1990-এর পরবর্তী ভারতের দলীয় ব্যবস্থার প্রকৃতি ও পরিবর্তনশীলতা। এখানে কি বলা হচ্ছে দেখো, 1990-এর দশক থেকে বর্তমান সময় পর্যন্ত ভারতের দলীয় ব্যবস্থার পরিবর্তনশীলতা এবং সাম্প্রতিক প্রবণতাগুলিকে কয়েকটি বিশেষ বৈশিষ্ট্যের মাধ্যমে আলোচনা করা যায়। প্রথমে কি বলা হচ্ছে, কংগ্রেসের আধিপত্যের অবসান ও জোট রাজনীতির উত্থান। 1989 সালের নির্বাচনের পর থেকে ভারতীয় রাজনীতিতে একক দলের নিরঙ্কুশ আধিপত্যের যুগ শেষ হয়ে যায়। এই কেন্দ্রে বারবার ত্রিশঙ্কু সংসদ গঠিত হতে থাকে, যার ফলে জোট সরকার গঠন। ত্রিশঙ্কু সংসদ মানে কোনো একক দলের সংখ্যাগরিষ্ঠতা না থাকা, ঠিক আছে। তার ফলে কি, জোট সরকার গঠন একটি অপরিহার্য বাস্তবতায় পরিণত হয়। জাতীয় ফ্রন্ট, যুক্ত ফ্রন্ট এবং পরবর্তীকালে এনডিএ এবং ইউপিএর মতো বৃহৎ জোটগুলি শাসন প্রমাণ করে যে কোনো একক দলের পক্ষে দেশ শাসন করা কঠিন হয়ে পড়েছিল। এই সময়কালকে রাষ্ট্রবিজ্ঞানীরা জোট রাজনীতির যুগ বলে অভিহিত করেছেন। দ্বিতীয় বলা হচ্ছে আঞ্চলিক দলগুলির উত্থান ও রাজনীতির যুক্তরাষ্ট্রীয়করণ। 90-এর দশকের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল জাতীয় রাজনীতিতে আঞ্চলিক দলগুলির প্রভাব বৃদ্ধি। সমাজবাদী পার্টি, আরজেডি, টিডিপি, তৃণমূল কংগ্রেস বা ডিএমকের মতো দলগুলি কেবল রাজ্য স্তরেই সীমাবদ্ধ থাকেনি, বরং কেন্দ্র সরকারের গঠনে নির্ণায়কের ভূমিকা পালন করতে শুরু করে। এর ফলে ভারতীয় দলীয় ব্যবস্থায় একটি যুক্তরাষ্ট্রীয় প্রবণতা লক্ষ্য করা যায়, যেখানে দিল্লির মসনদ আঞ্চলিক শক্তির দ্বারা নিয়ন্ত্রিত হতে থাকে। তৃতীয়ত হচ্ছে পরিচয়ের রাজনীতি ও মেরুকরণ। এই সময় দলীয় ব্যবস্থায় জাতপাত ও ধর্মের ভিত্তিতে মেরুকরণ তীব্র হয়। মণ্ডল কমিশনের সুপারিশ বাস্তবায়নের পর দলীয় রাজনীতিতে অনগ্রসর শ্রেণী ও দলিত রাজনীতির উদ্ভব ঘটে। অন্যদিকে অযোধ্যা আন্দোলনকে কেন্দ্র করে বিজেপির নেতৃত্বে হিন্দুত্ববাদী রাজনীতির প্রসার ঘটে, যা ভারতের দলীয় সমীকরণকে আমূল বদলে দেয়। চতুর্থ কি, সাম্প্রতিক প্রবণতা, আধিপত্যকারী দলীয় ব্যবস্থা। 2014 সালের পরবর্তী সময় ভারতের দলীয় ব্যবস্থায় আবার একটি বড় পরিবর্তন এসেছে। নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি কেন্দ্রে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার ফলে 1990-এর দশকের জোট ধর্মের দুর্বলতা কেটে গিয়ে একটি শক্তিশালী একদলীয় আধিপত্য ফিরে আসার ইঙ্গিত মেলে। রাষ্ট্রবিজ্ঞানী সুহাস পালসিকর বর্তমান পর্যায়টিকে দ্বিতীয় আধিপত্যকারী দলীয় ব্যবস্থা হিসাবে বর্ণনা করেছেন, যেখানে বিজেপি কংগ্রেসের জায়গা দখল করে ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে। তবে 2024-এর নির্বাচনে বিরোধী জোটের শক্তিশালী প্রত্যাবর্তন প্রমাণ করে যে আধিপত্য প্রশ্নাতীত নয় এবং জোট রাজনীতির প্রাসঙ্গিকতা এখনও শেষ হয়নি। এবার উপসংহারে কি লিখবে? পরিশেষে বলা যায়, 1990-এর দশক থেকে ভারতের দলীয় ব্যবস্থায় একটি রৈখিক পথে না চলে নানামুখী পরিবর্তনের মধ্যে দিয়ে অগ্রসর হয়েছে। এটি একটি আধিপত্য থেকে একক আধিপত্য থেকে
বহুত্ববাদ এবং জোট রাজনীতি হয়ে বর্তমানে পুনরায় একটি শক্তিশালী দলের নেতৃত্বে স্থিতিশীলতার দিকে ঝুঁকছে। তবে ভারতের বিশাল বৈচিত্র্য এবং আঞ্চলিক আকাঙ্ক্ষা দলীয় ব্যবস্থাকে সর্বদা প্রতিযোগিতামূলক ও পরিবর্তনশীল করে রেখেছে। এবার দ্বিতীয় প্রশ্ন এবং তার অ্যান্সারটা তোমরা দেখো। দ্বিতীয় প্রশ্ন, এটাও মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, সমকালীন ভারতীয় রাজনীতিতে কৃষক সংগঠনগুলির ভূমিকা ও গুরুত্ব আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটা নিয়ে আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। এবার এখানে কি বলা হচ্ছে, ভূমিকায় কি বলা হচ্ছে, ভারতবর্ষ মূলত একটি কৃষিপ্রধান দেশ এবং এদেশের অর্থনীতির মেরুদণ্ড হলো কৃষকরা। জাতির জনক মহাত্মা গান্ধী যথার্থই বলেছিলেন, ভারতবর্ষের আত্মা গ্রামের মধ্যে বাস করে। তাই ভারতীয় রাজনীতিতে কৃষকদের স্বার্থ রক্ষা এবং গ্রামীণ উন্নয়নে কৃষক সংগঠনগুলির ভূমিকা অনস্বীকার্য। স্বাধীনতার পরবর্তী সময়, বিশেষ করে 1990-এর দশকের পর থেকে এই সংগঠনগুলি শুধুমাত্র কৃষকদের মুখপাত্র হিসাবে নয়, বরং জাতীয় রাজনীতির গতিপথ নির্ধারণে একটি শক্তিশালী চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হিসাবে আবির্ভূত হয়েছে। এবার সমকালীন রাজনীতিতে কৃষক সংগঠনগুলির সক্রিয়তা ও প্রভাব, সেখানে কি বলা হচ্ছে দেখো। প্রথমত বলা হচ্ছে, কৃষক সংগঠনগুলির প্রধান উদ্দেশ্য সরকারি রাজনৈতিক ক্ষমতা দখল করা নয়, বরং সরকারের ওপর চাপ সৃষ্টি করে দাবি আদায় করা। ভারতীয় কিষাণ ইউনিয়ন বা সারা ভারত কৃষক সভার মতো গোষ্ঠীগুলোর মিছিল, ধর্না, সংসদ অভিযানের মাধ্যমে সরকারকে প্রভাবিত করে। রাষ্ট্রবিজ্ঞানী লয়েড রুটলফ ও সুজান রুটলফ এই ধরনের সংগঠনগুলিকে চাহিদা গোষ্ঠী হিসাবে অভিহিত করেছেন, যারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরকারের কাছে নিজেদের অধিকার দাবি করে। তারপরে কি বলা হচ্ছে দেখো, দ্বিতীয়ত বর্তমান সময়ে কৃষক আন্দোলনের মূল কেন্দ্রবিন্দু হলো অর্থনৈতিক নিরাপত্তা। ফসলের ন্যূনতম সহায়ক মূল্য এর আইনি গ্যারান্টি, স্বামীনাথন কমিশনের সুপারিশের বাস্তবায়ন এবং কৃষি ঋণ মুকুবের দাবিতে তারা সোচ্চার। বিশ্বায়নের যুগে বাজার যখন অস্থির, তখন কৃষকরা যাতে অভাবী বিক্রির শিকার না হন, তার জন্য এই সংগঠনগুলি সরকারের ওপর নিরন্তর চাপ বজায় রাখে। মহেন্দ্র সিং টিকায়েত বা শারদ যোশীর মতো নেতাদের নেতৃত্বে গড়ে ওঠা নয়া কৃষক আন্দোলন বিশ্ব বাণিজ্য সংস্থা এবং কর্পোরেট অগ্রাসনের বিরোধিতাও করে আসছে। তারপরে তৃতীয়ত, সমকালীন রাজনীতিতে এই সংগঠনগুলির ক্ষমতা সবচেয়ে বড় প্রমাণ হলো 2020-21 সালে ঐতিহাসিক কৃষক আন্দোলন। কেন্দ্রীয় সরকারের পাস করা 3টি কৃষি আইনের বিরুদ্ধে পাঞ্জাব, হরিয়ানা ও উত্তরপ্রদেশের কৃষকরা যে নজিরবিহীন ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলেছিল, তা শেষ পর্যন্ত সরকারকে আইনগুলি প্রত্যাহার করতে বাধ্য করে। এটি প্রমাণ করে যে শক্তিশালী বিরোধী দল না থাকলেও সংগঠিত জনশক্তি সরকারের একপাক্ষিক সিদ্ধান্ত বদলে দিতে সক্ষম। তারপর চতুর্থ বলা হচ্ছে, নির্বাচনে এই সংগঠনগুলি একটি বড় ভোট ব্যাংক হিসাবে কাজ করে। গ্রামীণ মানুষের মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি এবং নির্বাচনের ফলাফল প্রভাবিত করার ক্ষমতার কারণে রাজনৈতিক দলগুলি তাদের নির্বাচনী ইশতেহারে কৃষকদের দাবি অন্তর্ভুক্ত করতে বাধ্য হয়। উপসংহার, পরিশেষে বলা যায়, ভারতীয় রাজনীতিতে কৃষক সংগঠনগুলির গণতন্ত্রের অত্যন্ত প্রহরী বা সেফটি ভালভ হিসাবে কাজ করে। যদিও অনেক সময় এদের মধ্যে আঞ্চলিক বিভাজন লক্ষ্য করা যায়, তবুও জাতীয় স্বার্থে তাদের ঐক্যবদ্ধ হওয়ার ক্ষমতা অনস্বীকার্য। বিখ্যাত কৃষিবিদ এম এস স্বামীনাথনের কথায়, কৃষকরা ভালো থাকলেই ভারত ভালো থাকবে। বর্তমান সময়ে কৃষক সংগঠনগুলির সেই ভালো থাকার লড়াইটি চালিয়ে যাচ্ছে এবং ভারতীয় গণতন্ত্রকে আরও অংশগ্রহণমূলক করে তুলছে। এই ছিল তোমাদের একটি মোস্ট ইম্পর্টেন্ট, একটি নয় দুটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর।